কাশিম এডুকেশন সেন্টার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক সৃজনশীল প্রতিষ্ঠান। Assalamu alaikum. How are you, everybody? আমরা গত ক্লাসে অনেক দূর পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। সেন্টেন্স থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত চলে গিয়েছিলাম। এই সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। সেই দুই ভাগে যে ভাগ করলাম, এই দুইটা ভাগ কি কি আপনি বলেন? অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার আর গঠনভেদে সেন্টেন্স। আচ্ছা, আপনি বলেন অর্থভেদে যে সেন্টেন্সটা 5 প্রকার, এই 5 প্রকার কি কি? Assertive sentence, imperative sentence, interrogative sentence, optative sentence, matter exclamatory sentence. আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কি বলে? যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। Give me example. I play football. I play football. Okay, sit down. Next, how many kinds of assertive sentence or how many parts of assertive sentence? Assertive sentence যে হ্যাঁবোধক বাক্য। তাহলে অর্থ থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারবো যে যে সেন্টেন্স বা বাক্যর উত্তরটা হ্যাঁবাচক বা হ্যাঁ সূচক হয় তাকেই কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্স বলা হয়। আর যে সেন্টেন্স বা বাক্যের উত্তর না বাচক হয় বা না বোধক হয় তাকে কিন্তু নেগেটিভ সেন্টেন্স বলা হয়। এই দুইটা সেন্টেন্স কিন্তু আমরা অ্যাসার্টিভ থেকে কিন্তু আমরা পেয়েছি। অ্যাসার্টিভ থেকে কিন্তু আমরা দুইটা পেয়েছি, একটা হচ্ছে অ্যাফারমেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফারমেটিভটা যেটা আমরা পেলাম এর অর্থটা হচ্ছে হ্যাঁ বাচক বা হ্যাঁ বোধক, আর নেগেটিভের অর্থ হচ্ছে না বোধক। যার উত্তরটা বা যে সেন্টেন্সটা সব সময় হ্যাঁ বাচক হয়ে থাকে এটাকে অ্যাফারমেটিভ সেন্টেন্স বলা হয়। আর যে সেন্টেন্সটা সর্বদাই না বাচক বা না বোধক হয়ে থাকে এটাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। কিন্তু নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফারমেটিভ সেন্টেন্স এই দুইটাই কিন্তু কার অংশ? অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশ। অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশ। যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে একটা নাবোধক বাক্য বলতে বলি বা নাবোধক বাক্য আপনাদেরকে উদাহরণ দিতে বলি, পারবেন? বলেন তো নাবোধক বাক্যটা একটা যে কোনো একটা নাবোধক বাক্য বলেন যে বাক্যটা নাবাচক বা না বোঝাবে আর কি। নাবাচক বুঝি না আমরা, যেমন আমি পড়ি না, আমি খেলি না, আমি যাই না, আমি মানে এরকম না কথাটার উল্লেখ থাকবে আর কি। নাবাচক একটা বাক্য বলেন উদাহরণ। আপনারা কি জানেন যে গ্রামার শিখতে পারলে অনেক লাভ? বসেন, গ্রামার শিখতে পারলে অনেক লাভ। গ্রামার শিখার মতো শিখতে হবে, তাহলে অনেক লাভ। আমরা সেন্টেন্স থেকে পার হতে পারতেছি না, আমাদের দুর্ভাগ্য অবস্থা। যদি আপনারা আমাকে সাহায্য করতেন তাহলে অনেক দূর আগে যাওয়া সম্ভব হতো, কিন্তু ফুল সাপোর্ট পাওয়া যাচ্ছে না। জানি না এটা কেন ফুল সাপোর্ট পাওয়া যাচ্ছে না, এটা কি মানে কারণ হতে পারে, আসলে কি সমস্যা? আমার কি বোঝাতেই অসুবিধা হচ্ছে না আপনারা বুঝতেই পারতেছেন না? এখানে দুইটা পয়েন্ট থেকে যায় আর কি। আচ্ছা, অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে যদি আমি উদাহরণটা দিই, যদি লিখি আই প্লে ফুটবল, এটা কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্স হয়ে যাবে।
আর নেগেটিভ সেন্টেন্সে যদি আমি এই উদাহরণটাই প্রয়োগ করি, তাহলে আই ডু নট প্লে ফুটবল। ডু কেন ব্যবহৃত হলো, ডু কেন ব্যবহৃত হলো বা কেন ব্যবহৃত করলাম, এটা আমরা টেন্সে জানতে পারবো। কেন এখানে ডু বা ডাস চলে আসলো, বা কেন এখানে ডুর ব্যবহার হলো, অন্য কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার হলো না, এটা আমরা টেন্সে জানতে পারবো। আমাদের যদি কিঞ্চিত টেন্স সম্পর্কে কিছু ধারণা থাকে, তাহলে আমরা কেউ কেউ বুঝতে পারবো। যেমন টেন্সটা যে প্রথমে 3 ভাগে বিভক্ত, প্রত্যেকটার আবার 4টা করে ভাগ আছে। আমরা ওই আলোচনায় যাবো না এখন। কেন যাব না? কারণ আমাদের এই আলোচনাটা টেন্স পর্যন্ত যায় না, তাই আমরা ওই আলোচনায় এখন যাব না। তাহলে আমরা হাবোধক এবং নাবোধক বাক্যটা বুঝতে পারলাম খুব ভালোভাবে। যে আরো একটা জিনিস খুব গভীরভাবে আমরা মনে রাখবো, যে নাবোধক বাক্যটার ভিতরে নট অথবা নো শব্দটার উল্লেখ থাকবে। নট অথবা নো, এই দুইটা শব্দের উল্লেখ যদি থাকে, তাহলে এটা নাবোধক বাক্য হয়ে যায়। আবার কখনো কখনো নো নট কোনোটাই থাকে না, কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন স্কার্সলি, হার্ডলি, ব্যাডলি, এগুলো উল্লেখ থাকে, এগুলো দিয়েও নাবাচক বাক্য বানানো যায়। আবার কখনো কখনো নিভার থাকে। নিভার মানে কি? নিভার মানে কখনো না, নিভারের মধ্যে না শব্দটার উল্লেখ থাকে, কখনো না। নিভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এটাও কিন্তু না সূচক বা না বোধক বাক্য। কিন্তু এগুলোর অনেক ক্যাটাগরি আছে, যে কখনো মিথ্যা বলো না, এই বাক্যটা না বোধক হলেও এটা কিন্তু আসলে অ্যাসেটিভের অংশ হবে না। অ্যাসেটিভের অংশ কেন হবে না? কারণ এই বাক্যটা অন্য কোনো অংশে চলে যাবে, সেটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় নম্বরে সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থটা কি? আসলে প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসা সূচক বাক্য, মানে যেই বাক্য দ্বারা বা যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয়, এটাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। আপনারা গ্রামারে যদি একটু মনোযোগী হন বা গ্রামারটা যদি শিখতে পারেন নিজেকেই, তখন নিজেই নিজেকে প্রশ্ন করে দেখবেন যে কেমন লাগে। সত্যই ভালো লাগবে, সত্যই 100% শিওর। ইন্টারোগেটিভ সেন্টেন্সটার সঠিক অর্থ যেটা, সেটা হচ্ছে প্রশ্নবোধক বা জিজ্ঞাসাসূচক বাক্য। তাহলে এর সংজ্ঞাটা কি? যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, তাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কয়ভাবে করা যায়? 2 ভাবে করা যায়। এক নম্বর হলো, আমি সরাসরি কিছু ডাব্লিউএস কোশ্চেন শুরুতে ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করতে পারি। আবার ডাব্লিউএস কোশ্চেন যদি না ব্যবহার করি, তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। আমি বলেছিলাম যে ডাব্লিউএস কোশ্চেন, এই ডাব্লিউএস কোশ্চেন গুলো, ওয়ার্ড গুলো কি কি, এগুলো কি বলতে পারবেন? কি কি এই শব্দ লিখে দিয়েছিলাম: হোয়াট, হোয়েন, হোয়াই, হুজ, হুম, হাউ, হোয়ার ইত্যাদি, আরো অনেক কিছু আছে। আমাদের জানতে হবে যে কোনটার অর্থ কি। হোয়াট মানে কি, হু মানে কে, হুস মানে কার, হুইস মানে কোনটি, হোম মানে কাকে। এখন আমি যদি বলি হুম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, এর অর্থটা কি দাঁড়াবে? তাহলে এর অর্থটা কি দাঁড়াবে? হোম ডু ইউ ওয়ান্ট, হোম মানে কাকে, ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, তুমি কাকে চাও, তুমি কাকে চাও। এখন এই প্রশ্নটার যখন আমরা উত্তর করব, তখন বিভিন্ন ভাবে আমরা উত্তর দিতে পারি, যে আই ওয়ান্ট মুস্তাকিম, আই ওয়ান্ট আব্দুল্লাহ, আই ওয়ান্ট মামুন, যে কোনো কিছু আমরা দিতে পারি, যে আমি মুস্তাকিমকে চাই, আমি মামুনকে চাই, আমি আব্দুল্লাহকে চাই। আবার হুস দিয়ে যদি আমরা বাক্য করি, যে হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, তাহলে হুজ এর অর্থ কি দাঁড়াবে? কার। হুজ বুক ইজ দিস, হুজ পেন ইজ দিস, হুজ ডাস্টার ইজ দিস, হুজ আমব্রেলা ইজ দিস। আমরা একটা শব্দ দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারি, অনেক বাক্য তৈরি করতে পারি। হুজ পেন ইজ দিস মানে এটি কার কলম,
হুস বুক ইজ দিস, এটি কার বই। হুস আমব্রেলা ইজ দিস, এটি কার ছাতা। বিভিন্ন ভাবে আমরা এই কি করতে পারি, একটা ওয়ার্ড দিয়ে বা একটা শব্দ দিয়ে অনেক রকমের বাক্য আমরা তৈরি করতে পারি। সো এভরি স্টুডেন্ট শুড বি realize this matter properly because it is the most important function, grammatical function. It is the part of sentence. এটা হলো সেন্টেন্সের একটা অংশ। Sentence is the main elements of grammatical function. সেন্টেন্সটা হচ্ছে গ্রামার ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। And the main elements of sentence are subject, verb and object. এবং সেন্টেন্সের মেইন এলিমেন্ট বা মেইন উপাদান হচ্ছে সাবজেক্ট, ভার্ব and object. Subject and object will be satisfied of the parts of this noun and pronoun. সাবজেক্ট এবং অবজেক্টটা শুধুমাত্র হয়ে থাকে নাউন এবং প্রোনাউনই। তাহলে আমরা সাবজেক্টের উপাদান জেনেছি, সাবজেক্টটা কোন কোন পার্টস অফ স্পিচ হবে এটাও আমরা জেনেছি, অবজেক্টটা কি কি হবে এটাও আমরা জেনেছি, তারপরে সেন্টেন্সটাকে কয় ভাগে ভাগ করা হলো এটাও আমরা জানতে পারলাম। এই সেন্টেন্সটা দুই ভাবে ভাগ হয়ে গেল, দুইটা সেক্টরে বিভক্ত হয়ে গেল। একটা সেক্টর হচ্ছে অ্যাজ দ্য মিনিং, আর একটা সেক্টর হচ্ছে অ্যাজ দ্য স্ট্রাকচার, অর্থের উপর ভিত্তি করে এবং গঠনের উপর ভিত্তি করে। গঠনটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এরকম করে আমরা একটা বাক্যকে গঠন করে দিই, এটা হচ্ছে গঠন। আর অর্থ কি, হ্যাঁবাচক, নাবাচক, প্রশ্নবোধক, জিজ্ঞাসা সূচক, আদেশমূলক, ইচ্ছা বা কামনামূলক, এগুলো হচ্ছে অর্থবোধক। এই অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্সটাকে 5 ভাগে ভাগ করা হয়। এরপরে আমরা চলে যাব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব গুলো কি কি? অক্সিলারি ভার্ব গুলো আমি বলে দিয়েছিলাম যে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, এগুলো সব কিন্তু অক্সিলারি ভার্ব। এই ভার্ব গুলোর মধ্যে আবার আরো অনেক বর্ণনা আছে বা আরো অনেক ধাপ আছে। সেই ধাপগুলো কি, আমরা কখনোই কিন্তু চিন্তা করিনি যে ডু, ডাজ, ডিড এটা কোথায় থেকে আসলো, বা ডু, ডাজ, ডিড এটা আমরা কোথায় পেলাম, এটাকে কেন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। মূল কিন্তু একটাই ভার্ব, সেটা হচ্ছে ডু। এটা কিন্তু একটাই ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, এটা কিন্তু একটা মেইন ভার্ব। এটা একটা কি ভার্ব? মূল ভার্ব, যার অর্থ হচ্ছে কোনো কিছু করা। ডু, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এই ডু মানে কিন্তু কোনো কিছু করা বোঝায়। তাহলে এই ডুর সাথে কিন্তু ইএস যুক্ত করে ডাস তৈরি করা হলো, অন্য কোনো কিন্তু শব্দ ডাস নয়, বরং এই ডুর সাহায্য নিয়ে ইএস যোগে একটা শব্দ গঠন করা হলো। এই ডু থেকে আবার আরো একটা ভার্বের তৈরি, সেটা হচ্ছে ডিড। একটা ভার্বের 3টা করে রূপ থাকে, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, প্লে, প্লেড, প্লেইং, স্পিক, স্পোক, স্পোকেন, অনেকগুলো রূপ থাকে একটা করে মানে ভার্বের। সেই ডু থেকেই কিন্তু আমরা ডিড কে পেলাম এবং এই ডু থেকেই কিন্তু আমরা ডাস কে পেলাম। তাহলে আমাদের একটা ভার্ব থেকে আমরা কিন্তু তিনটা ভার্ব পেয়ে গেলাম, এবং এই 3টা ভার্বই কিন্তু আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই এর সঙ্গে ইএস যুক্ত করার কারণে এটা একটা ভার্ব হয়ে গেল, এবং এটা 2 নম্বর হওয়ার কারণে এটা একটা অক্সিলারি ভার্ব হয়ে গেল। এই ভার্বগুলোর কাজ কি, এই ভার্বগুলো কি কাজ করে, বা এই ভার্বগুলো কোন টেন্সের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এগুলো আমরা পরিষ্কারভাবে টেন্সের ভিতরে জানতে পারবো। আমাদের আলোচনার বিষয়টা যেটা, এটা আমি সিরিয়াল করতে চাই এবং এই সিরিয়াল অনুপাতেই আমি নোট প্রয়োগ করতে চাই। আমার আসলে একটু সময়ের হ্যারফেরের কারণে নোটটা আসলে করা সম্ভব হচ্ছে না, তবুও আমি এই সপ্তাহের মধ্যে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভার্বগুলোর ভিতরে আমরা ডুর কারণটা বুঝতে পারলাম, এবং ডু কোথায় থেকে ডাস তৈরি করে দিল বা ডিডটা কোথায় থেকে আসলো এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এই অক্সিলারি ভার্বের ভিতর আরো 5টা ভার্ব আছে যেগুলোকে বি ভার্ব বলা হয়। কি বলা হয়?
বি ভার্ব। am, is, are, was, were, এই পাঁচটি ভার্বকে বলা হয় টু বি ভার্ব। কি বলা হয়? টু বি ভার্ব। টু বি কেন বলা হয়? টু বি কেন বলা হয় এই পাঁচটি ভার্বকে? টু বি কেন বলা হয়? বি মানে হওয়া। বি মানে কি? হওয়া। এই পাঁচটি ভার্ব কোনো না কোনো কিছু হওয়া বোঝায়। কোনো না কোনো কিছু কি বোঝায়? হওয়া বোঝায়। মাথায় ঢুকতেছে সবার? বুঝতে পারছেন? মানে কোনো প্রবলেম নেই তো? যদি কারো কোনো বিষয়ে বা কোনো অংশে একটু প্রবলেম থেকে যায় আমাকে বলবেন, যেখানে আমি বুঝতে পারলাম না কোনো সংকোচ করবেন না, কারণ সংকোচ করলে আপনি গ্রামার শিখতে পারবেন না। আমাকে বারবার প্রশ্ন করবেন, আমি বারবার উত্তর দিতে বাধ্য। এই টু বি ভার্ব কেন বলা হয়? বি মানে কোনো কিছু হওয়া বোঝায়। কোনো কিছু কি বোঝায়? হওয়া বোঝায়। তাহলে এই পাঁচটি ভার্বের ভিতরে আবার দুইটা ভাগ আছে। কয়টা ভাগ আছে? দুইটা ভাগ। একটা হচ্ছে প্রেজেন্টে ব্যবহার করা হয়, আর একটা কি পাস্টে ব্যবহার করা হয়। প্রেজেন্টে যে তিনটা ব্যবহার করা হলো, এই তিনটা বর্তমান বোঝানো হচ্ছে। বর্তমান বোঝানোর জন্য এই তিনটা ভার্বকে আমরা ব্যবহার করে থাকি। আর পরের যে দুইটা পেলাম আমরা, এই দুইটাকে আমরা অতীত বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। এই পাঁচটিকে আমরা কি বললাম? টু বি ভার্ব বললাম। এবং এই পাঁচটি কিন্তু আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এখন কখন এই পাঁচটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আবার কখন এগুলো বি ভার্ব হিসেবে বাক্যের ভিতরে ব্যবহার করা হয়, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, কখন আমরা এগুলো বি ভার্ব হিসেবে ব্যবহার করি আর কখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, আমি দুইটা উদাহরণ দিচ্ছি, তাহলেই বোঝা যাবে। খুব গভীর মনোযোগ দিয়ে আমাদের একটু দেখতে হবে। প্রত্যেকটা অংশ, আমি যে অংশগুলো দিব ইনশাআল্লাহ, প্রত্যেকটি অংশ কোনো না কোনো দিক থেকে গুরুত্বপূর্ণ। কোনো না কোনো দিক থেকে গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য আসতেছে কিনা? অজানা তথ্য। যেমন প্রথম যে অ্যামটা ব্যবহার করলাম, এটাকে কিন্তু অক্সিলারি ভার্ব বলতে হবে। আর পরের যে অ্যামটা ব্যবহার করলাম, এটাকে কিন্তু বি ভার্ব অথবা মেইন ভার্ব বলা যাবে। এই দুইটার মধ্যে এই তফাৎটা কেন? প্রথমটাকে কেন আমি অক্সিলারি ভার্ব বললাম আর দ্বিতীয়টাকে কেন আমি বি ভার্ব বা মেইন ভার্ব বললাম? এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি, বা কেন এটা অক্সিলারি? মেইন ভার্ব আছে, ইট মানে খাওয়া, ওটা কাজ করে বোঝাচ্ছে, ওটা অক্সিলারি ভার্ব হয়। আর এখানে মানে ওই মূল ভার্ব নেই, সেজন্য মেইন ভার্ব। আমি দেখো করা কিংবা হওয়া বোঝায়। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আরো একটু পরিষ্কার করে আমি বুঝাই দিচ্ছি যে মোস্তাকিম যে কথাটা বললো, বুঝতে পারছেন আপনারা সবাই? আচ্ছা, মোস্তাকিম বলছে এখানে ইট থাকার কারণে এই অ্যামটা সাহায্যকারী ভার্ব হয়ে গেছে। কি সাহায্য করছে? এই অ্যামটা এই ইটের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে সাহায্য করছে। এই অ্যামটা কি সাহায্য করলো? ইটকে আইএনজি যুক্ত করে সাহায্য করে দিল। আর এখানে এই অ্যাম ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই, বিধায় এখানে এটা মেইন ভার্ব বা বি ভার্ব হয়ে গেল। এখানে বি ভার্বটা কেমন করে হলো, বা এই বি ভার্বটা কি কাজ করে দিল, বা এই বি ভার্বটা হওয়ার উদ্দেশ্য কি, বা বি ভার্বটা আমরা কেন বলবো? অনেকগুলো প্রশ্ন থেকে যায়। আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে বি ভার্বটা এই কারণে হয়, বি কিন্তু দ্বারা আমি বলছিলাম হওয়া বোঝাবে। আমি হই একজন ছাত্র, কিন্তু হই কথাটা আমরা কখনোই উল্লেখ করি না। আমি একজন ছাত্র বলে থাকি, আমি একজন ছাত্র, কিন্তু আমি একজন ছাত্র ভিতরে কোনো কিন্তু ভার্ব নেই। আর আমি বলেছিলাম যে there are three main elements of a sentence, একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উপাদান হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে ভার্ব যদি না থাকে বাক্যটা তাহলে হবে না। তাহলে এখানে আবার এই অ্যামটা কি হিসেবে কাজ করছে? মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ক্লিয়ার?
এতটুকু ক্লিয়ার? দ্বিতীয় নম্বর, ইজ এবং আর একইভাবেই কাজ করে এম এর সঙ্গেই। এম, ইজ, আর এই তিনটা একইভাবেই কাজ করে। যেমন আমাদের জানতে হবে যে কার সাথে এম, কার সাথে ইজ, কার সাথে আর হয়। এখানে যেরকম আই এম স্টুডেন্ট ব্যবহার করলাম, যে আমি একজন ছাত্র বা আমি হই একজন ছাত্র। এখানে হি ইজ আ স্টুডেন্ট যদি ব্যবহার করা হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে সে হয় একজন ছাত্র। শুধুমাত্র সাবজেক্ট ভেদে এগুলোর ব্যবহার কিন্তু আলাদা। যে আই আই হলে শুধু তার সাথে এম হবে, কিন্তু আই ছাড়া যদি হি হয়, সি, ইট বা নামবাচক শব্দ হয়, তাহলে তার সাথে ইজ হবে। আর এই হি, সি, ইট নামবাচক শব্দ ছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট আসে, যেমন ইউ, উই, দে এবং বহুবচন শব্দ, তাহলে তার সাথে কিন্তু আর হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, বিষয়টা বুঝতে পারলাম কি, যে এমটা শুধু আয়ের সাথে হবে, ইজ, হি, সি, ইট ও নামবাচক শব্দের সাথে হবে, আর আরটা কার সাথে হবে, ইউ, উই, দে এবং বহুবচন শব্দের সাথে। নামবাচক শব্দ এবং বহুবচন শব্দ এখানে প্লাস লেগে যায়। যেমন হয়তো বলা হলো দ্য বয় ইজ গুড স্টুডেন্ট, বললাম আমি দ্য বয় ইজ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট বললাম। আর এখানে আমি বললাম যে দ্য বয়েজ আর গুড স্টুডেন্ট। এখানেও তো বয় আছে, এখানেও তো বয় আছে, তাহলে এখানে ইজ কেন ব্যবহার করলাম, এখানে আর কেন ব্যবহার করলাম? মানে একজন বয় আর এখানে অনেক বয়, মানে এখানে একজন আর এখানে অনেক। যদিও নামবাচক শব্দ, কিন্তু সেটা যদি প্লুরাল হয়ে যায়, তাহলে আমার ভার্বটাকেও কি করতে হবে, প্লুরাল করতে হবে। ইজ কার সাথে বলতে তার সাথে বলতে বললেন। আর যদি এই নামবাচক শব্দ এটা যদি সিঙ্গুলার হয়, তখন কিন্তু তার সাথে ইজ হবে। আর এমটা কার সাথে বসে, ইজটা কার সাথে বসে, আরটা কার সাথে বসে, আমি, আপনারা নোট করতেছেন? নোট করলে লিখে দেবো, আর যদি নোট না করে তাহলে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমটা আসলে শুধুমাত্র আয়ের সাথে হয়, আর হি, সি, ইট নামবাচক শব্দের সাথে ইজ হয়, ইজ হয়। ইউ, উই, দে ও বহুবচন শব্দের সাথে আর হয়। তাহলে আমরা জানতে পারলাম যে ইজটা কার সাথে, এম কার সাথে এবং আর কার সাথে। এম, ইজ, আর এই তিনটে সম্পর্কে আমরা জানতে পারলাম যে আয়ের সাথে শুধুমাত্র আয়ের সাথে এম, হি, সি, ইট ও নামবাচক শব্দের সাথে ইজ, ইউ, উই, দে এবং বহুবচন শব্দের সাথে আর হবে। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, এই পাঁচটি বিভার্বকে দুই ভাগে ভাগ করে দেওয়ার পরে এম, ইজ, আর কে কিন্তু প্রেজেন্টে নিয়ে যাওয়া হয়েছে, ওয়াজ এবং ওয়ার কে পাস্টে নিয়ে যাওয়া হয়েছে। আমরা প্রেজেন্টটা এতক্ষণ ধরে বুঝতে পারলাম। প্রেজেন্ট কি, যে বর্তমান বোঝাবে। আমি একজন ছাত্র, মানে এখন বর্তমানে আমি আছি, সে একজন ছাত্র, হ্যাঁ এটাও বর্তমানে বোঝাচ্ছে। কিন্তু অতীতটা কেমন করে বোঝায় তাহলে, বা অতীতটা আমরা কেমন করে বুঝবো যে এটা অতীত বোঝাচ্ছে? মিশে দেওয়া যাবে? অতীতটা আমরা বুঝতে পারবো এভাবে, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, তার মানে এখন হয়তো নেই, অতীত, অতীতে ছিলাম। আর ওয়ারটা কার সাথে, ইর সাথে ওয়াজই হয়, হি ওয়াজ আ স্টুডেন্ট। আর ওয়ারটা কার সাথে, ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। তাহলে আমরা বুঝতে পারলাম বর্তমান এবং অতীত সম্পর্কে বুঝতে পারলাম। এই বিভাগটা তাহলে কয় ভাগে ব্যবহৃত করা হলো, দুই ভাবে ব্যবহার হয়ে গেল। বিভাগটা পাঁচটা বিভাগ দুইটা ভাগে ব্যবহৃত হয়ে গেছে। আচ্ছা, ওয়াজ আর ওয়ার কার সাথে বসে, আই, সি, হি, ইট,
নামবাচক শব্দ ওয়াজ, ইউ, উই, দে ও বহুবচন শব্দ ওয়ার, আই, ইউ, আই, আই, সি, হি, ইট নামবাচক শব্দের সাথে ওয়াজ হয়, ইউ, উই, দে ও বহুবচন শব্দের সাথে ওয়ার হয়। তাহলে আমরা ওয়াজ কার সাথে ব্যবহার করা হয়, ওয়ার কার সাথে ব্যবহার করা হয়, এটাও আমরা জানতে পারলাম। এরপরে আমরা 3 নাম্বার সেন্টেন্সে চলে যাব, যেতে পারি? খুব স্লোলি গ্রামারটা আমাদের হচ্ছে, খুবই স্লোলি গ্রামারটা হচ্ছে। এর মূল কারণ আপনারাই, আপনারা একটু যদি মানে মনোযোগী হন বা অ্যাক্টিভ হন, তাহলে গ্রামারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর 3টা মূল কারণ, একটা আপনারা, একটা আমি, আর 3য় নম্বর হচ্ছে অ্যাক্টিভনেস না থাকার কারণে। আমি কি, যে আমি সপ্তাহে 2 দিন বা 1 দিন আসি, প্রেজেন্ট বেশি হতে পারে না। ইম্পারেটিভ সেন্টেন্স এর অর্থটা কি? আদেশমূলক বাক্য। প্রকৃতপক্ষে এটা অনেক, এই বাক্যটা অনেক রকম হয়ে থাকে, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কিন্তু বলা হয় আদেশমূলক বাক্য। সংজ্ঞাটা কি? যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কাজের আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝানো হয় তাকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আপনারা সংজ্ঞাটা যদি লিখে নিতে চান, আমি আবারও বলতেছি, লিখে নেন। যদি লিখে নিতে চান, আপনারা যদি লিখে নেন তাহলে আমার তাড়াতাড়ি হবে। আর একটা কথাটা হলো, ইংরেজি গ্রামার আলাদা একটা খাতা বানাবেন। সবাই একটা নোট খাতার মতো খাতা নেবেন, যে খাতায় গ্রামার লেখা শুরু করবেন ফার্স্ট টু লাস্ট, ওখানে শুধু গ্রামারই থাকবে এবং সিরিয়াল অনুযায়ী যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কাজের, আদেশ, উপদেশ, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা, লিখছেন, কোন কাজের আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ বোঝায়। আদেশ কি? আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আদেশ, উপদেশ, অনুরোধ আর কি, নিষেধ। এই চারটি অংশ। এই 4টি পার্টকে 2 ভাগে ভাগ করা হয়। আদেশ, উপদেশ, অনুরোধ, এটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। কি মেটিভ হয়ে যায়? অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। আর নিষেধটা এটা কি হয়ে যায়? নেগেটিভ, না বোধক। আদেশ, উপদেশ, অনুরোধ, এই 3টা অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধকের কাজ করে থাকে, আর নিষেধটা না বোধকের কাজ করে। আর একটা নোট আছে এখানে, সেই নোটটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্টের উল্লেখ থাকে না।
ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্টের উল্লেখ থাকে না, সাবজেক্ট নেই, there is no subject at first of imperative sentence. ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কোনো সাবজেক্ট থাকে না। তাহলে আমরা কি পেলাম? আদেশ, উপদেশ, অনুরোধ এই তিনটাকে অ্যাফার্মেটিভে ভাগ করে দিলাম, আর নিষেধকে আমরা কার ভিতরে ভাগ করে দিলাম? নেগেটিভে ভাগ করে দিলাম। নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ এই দুইটা এই কারণে অ্যাসার্টিভে আলোচনা করা হয়েছে। এখন আমরা বুঝবো বা বোঝার চেষ্টা করব, বা এভরিবডি উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আদেশ, উপদেশ, অনুরোধ এই বাক্যগুলো আসলে কি, বা আদেশমূলক বাক্য কি, উপদেশমূলক বাক্য কি, এবং অনুরোধমূলক বাক্যটা কি। শুরুতেই বলা হয়েছে একটা নোট দেওয়া হয়েছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্টের উল্লেখ থাকবে না। আদেশ, আমরা সুবিধার্থে এটা এক নম্বর ধরে নেব। আদেশমূলক বাক্য, আমি একটা উদাহরণ দিলাম, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। ডু দ্য ওয়ার্ক দিলাম, অর্থটা কি দাঁড়ালো? কাজটি করো। দেয়ার ইজ নো সাবজেক্ট at the beginning of the sentences. এই বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট নেই, তবুও কিন্তু এটি একটা পূর্ণাঙ্গ বাক্য। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। তাহলে অনেকের প্রশ্ন থাকবে এখন যে সাবজেক্ট যদি না থাকে আর সাবজেক্ট ছাড়া যদি বাক্যটা যদি হয়ে যায়, তাহলে তিনটা এলিমেন্টস এর মধ্যে সাবজেক্টটা দেওয়া হলো কেন? এই প্রশ্ন কেউ করেনি। সাবজেক্ট এখানে না দেখা গেলেও এখানেও একটা সাবজেক্ট আছে, কিন্তু সেই সাবজেক্টটা কিছু কিছু জায়গায়, কিছু কিছু বাক্যে সাবজেক্টটা উল্লেখ থাকে না, অপ্রকাশ্য হিসেবে থেকে যায়। তার ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্স একটা, এখানে সাবজেক্টটা অপ্রকাশ্য থাকে, উল্লেখ থাকে না। এই বাক্যের শুরুতে কোন সাবজেক্টটা আছে যেটাকে আমরা দেখতে পারি না বা অপ্রকাশ্য হিসেবে আছে, এই সাবজেক্টটা কি? এমন একটা সাবজেক্ট এই বাক্যের শুরুতে আছে যেটাকে আমরা দেখতে পারি না বা অপ্রকাশ্য হিসেবে থাকে, এই সাবজেক্টটা কি, বা কোন সাবজেক্টটা এখানে অপ্রকাশ্য? অবশ্যই এখানেও একটা সাবজেক্ট আছে, কিন্তু ওটা লেখা হয় না বা লেখা যায় না, অপ্রকাশ্য রাখতে হয়। কিন্তু ওই সাবজেক্টের ব্যবহার হয় যখন আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করতে যাব, তখন কিন্তু ওই সেন্টেন্সটা ব্র্যাকেটে লেখা হয়। সেই সাবজেক্টটা কি? অপ্রকাশ্য সাবজেক্ট। আমরা কেউ জানি? জানি, কিন্তু বুঝতে পারছি না। ডু দ্য ওয়ার্ক অর্থ কি? করো। করো কথাটার মধ্যে কি চলে আসতেছে? কাজটি করো, আদেশ আসতেছে তো। কাজটি করো, কাজটি করেন, কাজটি কর। তাহলে করো কথাটার মধ্যে কি আসে? তুমি আসে না? এই তুমিটাই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, যেটা অপ্রকাশ্য থেকে যায়। ইউ জানা ছিল না, কিন্তু আমি শুরুতেই বললাম, আমি একটা অংশ যদি একটা অংশ হয়, এটাও গুরুত্বপূর্ণ। যেটা আমি দিব একটা অংশ যদি হয়, গুরুত্বপূর্ণ। এই ইউটা কিন্তু অপ্রকাশ্য, ইউ এখানে নেই, কিন্তু ইউ এর ব্যবহার হচ্ছে। কাজটি করো, তাহলে ইউ এর ব্যবহার হচ্ছে সাবজেক্ট হিসেবে, কিন্তু কাজ করতেছে কাকে বা কোন প্রোনাউন আমরা সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করলাম? অপ্রকাশ্য হিসেবে ইউকে ব্যবহার করলাম। তাহলে আমরা আদেশমূলক বাক্যটা বুঝতে পারলাম। এখানে জোর দিয়ে বলা হয় কাজটি করো। দ্বিতীয় নাম্বার উপদেশমূলক বাক্য।
স্টাডি হার্ড, এই বাক্যটা দিলাম, এটা উপদেশমূলক বাক্য। কঠোর পড়াশোনা করো, আমি তোমাকে বললাম স্টাডি হার্ড, আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। কঠোর পড়াশোনা করো, না হলে তুমি পরীক্ষায় কি করবে? ফেল করবে। কঠোর পড়াশোনা করো, এটা কিন্তু আদেশ বোঝাচ্ছে না, উপদেশ বোঝাচ্ছে। এই উপদেশটা কিন্তু মানুষ ঠিকঠাক ভাবে মানে, আবার কেউ মানে না। এই উপদেশটা কেউ মানে, আবার কেউ মানে না। এখানে কিন্তু জোর দিয়ে বোঝানো যায় না, কিন্তু আদেশটা কিন্তু জোর দিয়ে বোঝানো হয়। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, করতেই হবে তোমাকে। তৃতীয় নম্বর, অনুরোধমূলক বাক্য। এই অনুরোধমূলক বাক্য সর্বদা প্লিজ দিয়েই ব্যবহার করা হয় সচরাচর। এখন আমি একটা বাক্য দিলাম, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আদেশটা যতটা না গুরুত্বপূর্ণ বা আদেশটা যতটা না জোরপূর্বক, আদেশের ওখানে কিন্তু জোর করা হয় যে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। আর উপদেশটা কি? গ্রহণ যদি কেউ করে তাহলে সে সাকসেস, আর যদি কেউ গ্রহণ না করে তাহলে সে কিন্তু সাকসেস হয় না। আর অনুরোধটা কি? তোমার ইচ্ছে থাক আর না থাক, তোমাকে কিন্তু করতেই হয়। কারণ আমি তোমাকে অনুরোধ করলাম আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য, তোমাকে হয়তো ভালো লাগতেছে না, তোমার ইচ্ছে নেই, অনিচ্ছাকৃত হলেও তোমাকে কিন্তু এক গ্লাস পানি এনে আমাকে দিতেই হবে। এটাই হচ্ছে অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধটা তাহলে আমরা বুঝতে পারলাম। এনি প্রবলেম? এবার নিষেধটা বুঝবো আমরা। নিষেধ, এই নিষেধটা ডু নট দিয়ে ব্যবহার করা হয় বেশি, আবার নেভার দিয়েও ব্যবহার করা হয়। ডু নট দিয়ে যখন ব্যবহার করি আমরা, তখন এই ডু নট কে ডন্ট সংক্ষেপে কন্ট্রাকশন করে ডন্ট করা হয়। কন্ট্রাকশনটা কি জিনিস সেটা আমরা পরে শিখবো। কন্ট্রাকশন মানে সংক্ষিপ্তকরণ। কি করণ? সংক্ষিপ্তকরণ, সংক্ষেপ করে করে দেওয়া। তাহলে এই ডু নট কে আমরা কন্ট্রাকশন করে কি কন্ট্রাকশন করলাম? ওকে কন্ট্রাকশন করলাম। ডু লেখে এর সাথে এন আনে, এখানে একটা চিহ্ন দিয়ে কিন্তু টি লিখলাম। ওই চিহ্নের নাম হচ্ছে, ওই চিহ্নই কিন্তু কন্ট্রাকশন করে দেয়। এই চিহ্নটা কিন্তু দুইটা নাম আছে, আর হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা। এখন প্রশ্ন হচ্ছে, এই কন্ট্রাকশনটা আমরা পরে আলোচনা করব অন্য ক্লাসে, তাছাড়া এই ক্লাসটা আমরা শেষ করতে পারবো। ডন টেল এ লাই, বললাম মিথ্যা বলো না, মিথ্যা বলো না। এটা কি বাক্য? নিষেধ। মিথ্যা বলো না, মিথ্যা বলা যাবে না। ডন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসে গোলমাল করো না। ডন্ট ডিস্টার্ব মি, আমাকে জ্বালাতন করো না। এগুলো কি? সবগুলোই নিষেধমূলক বাক্য। নিভার দেও করা যায়। নিভার দিয়ে যখন করানো হবে তখন কিন্তু এর ভিতরে একটা জোরপূর্বক একটা কথা থাকবে, নেভার টেল এ লাই, কখনো মিথ্যে বলা যাবে না, কখনো না। নেভার মানে কখনো না। ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে কারো কোনো মন্তব্য আছে? মানে আমি এই জায়গায় বুঝিনি, বা এখানে আমার সমস্যা, বা এটা আমি বুঝতে পারলাম না, এরকম কোনো পয়েন্ট আছে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে? খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স অফ দ্য সেন্টেন্সেস। যতগুলো বাক্য আছে সবগুলো বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ, বিকজ ইট উইল বি চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ। এটা কিন্তু চেঞ্জ করা হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করব আমরা। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, ওখানে আমরা অনেক মজা পাবো এবং ওখানে আমরা অনেক হেনস্থা হয়ে যাব। টেন্সে আমরা হেনস্থা হয়ে যাব, খুব খাটাখাটি করতে হবে, কিন্তু শিখতে হবে। এখানে কোনো প্রশ্ন নেই? প্রশ্ন যদি না থাকে তাহলে আমি কিছু একটু ফিডব্যাক নিয়ে, গত ক্লাসের হোমওয়ার্ক বলেছিলাম আমি, আর
তার আগের ক্লাসের হোমওয়ার্কটা আমি ম্যাডামকে দিতে বলছিলাম। আজকে কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, আপনারা একটু খাতা বের করে লিখে নেন। হোমওয়ার্ক দেওয়ার পরে যা আলোচনা করা হলো এরপর ফিডব্যাক দেওয়া হবে। আগে হোমওয়ার্কটা লিখে নেন। এক নম্বর প্রশ্ন লেখেন, বিভাগ কতটি ও কি কি? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও।